ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই সাক্ষ্যদের বাড়িতে চৈতির মা বাবা মিষ্টি নিয়ে আসতে সাক্ষ্যর মা বলে, এসবের আবার কি দরকার ছিল? তখন চৈতির মা বলে, আপনাদের বাড়িতে এই প্রথম আসছি, তাও মেয়ের বিয়ের কথা বলতে, একটু মিষ্টিমুখ করাবো না, এটা কখনো হয়? এরপর সবার ড্রয়িং রুমে সবাই বসে পড়ে। পরবর্তীতে সাক্ষ্যর কাকি বলে, আপনাদের মেয়ে তো রত্ন, আপনাদের মেয়েকে পেয়ে আমরা অভিভূত। তখন চৈতির মা বলে, ও আমাদের একমাত্র মেয়ে, ওকে লেখাপড়া শিখিয়ে এত বড় ডাক্তার বানাতে যে কত কষ্ট, কতটা পরিশ্রম, সেটা হয়তোবা আপনারা জানেন। তাছাড়া আমার মেয়ে যখন রাত জেগে পড়ত, তখন আমি ওর পাশে বসে থাকতাম। এসব কথা শুনে চৈতির বাবা বলে, আচ্ছা এখন এসব কথা থাক, না হলে পরে আমরা এসব আলোচনা করব। তাছাড়া ওনারা তো এসব বিষয়ে জানেন, এত বলার তো কিছু নেই। এরপর চৈতির বাবা সাক্ষ্যর মাকে বলে, আপনার ছেলে কোথায় দিদি? ওকে তো দেখতে পাচ্ছি না। পরক্ষণে সাক্ষ্য মা সাক্ষ্যকে ডাক দেয়। এদিকে চৈতির মা বলে, আপনাদের ছেলের ডিভোর্স হয়ে গেছে তো, পরে আবার কোনো ঝামেলা হবে না তো? তখন সাক্ষ্যর কাকা বলে, হ্যাঁ ডিভোর্স তো হয়ে গেছে, ডিভোর্স না হলে কি আমরা এবো করতাম? এদিকে সাক্ষ্যর কাকি বলে, দেখেন, জোর করে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল, সে বিষয়ে আপনারা তো সবই জানেন, তাছাড়া চৈতিও সবটাই জানে। তখন চৈতির মা বলে, আসলে মেয়েটা বস্তিতে থাকত, আর বস্তি টাইপের মেয়েরা কেমন হয় সেটা তো আপনারা জানেন, যে কোনো সময় আবার এই বাড়িতে চলে আসতে পারে। বস্তি টাইপের কথা শুনে সাক্ষ্যর বাবা বলে, আপনি মেয়েটাকে কতটুকু চেনেন? বস্তি টাইপের বলতে আপনারা কি বোঝালেন? ঝিল মেয়েটা অনেক ভালো, বস্তিতে থাকলেই সবাই বস্তি টাইপের মেয়ে হয় না, যেমন বড়লোক বাড়িতে বড়লোক হলেই ভালো হয় না, ঠিক তেমনই। কিছুক্ষণ পরে সেখানে সাক্ষ্য চলে আসে এবং হাত জোর করে নমস্কার করে। তখনই চৈতির মা বলে, এখনকার ছেলেমেয়েরা পায়ে হাত দিয়ে প্রণাম করে না, তাতে আমরা কিছু মনে করি না, এখনকার জেনারেশন তো এমনই। পরক্ষণে সাক্ষ্য বলে, জেনারেশন কেমন সেটা আমি জানি না, তবে পায়ে হাত দিয়ে প্রণাম করা এটা আমি বিলিভ করি না। পরবর্তীতে চৈতির বাবা বলে, আচ্ছা ঠিক আছে, তোমাকে এত কিছু জানতে হবে না, তবে তুমি যেটা বলেছ একদম ঠিক, সবসময় পায়ে হাত দিয়ে প্রণাম করতে নেই। তুমি এখন বসো তো আমাদের সামনে। বাবা, তুমি বিয়ের জন্য কত দূর এগিয়েছ? বিয়ের কথা শুনে সাক্ষ্য বলে, আমি কতদূর এগিয়েছি সেটা বড় কথা নয়, আমি যে বাড়িতে সবাইকে বিয়ের কথাটা বলে দিয়েছি সেটাই তো বড়। তাছাড়া এখানে আমার কোনো কিছু বলার নেই, বাড়িতে বাবা মা সবাই যেটা ঠিক করবে তাতে আমার কোনো আপত্তি নেই। এদিকে সাক্ষ্যর ঠাম্মি বলে, আমাদের তো বয়স হয়েছে, আমরা শুভ কাজ আর ফেলে রাখতে চাই না, যত দ্রুত সম্ভব আশীর্বাদ ছেড়ে ফেলুন, আর আশীর্বাদের পরপরই বিয়েটা দিয়ে দেবেন। পরক্ষণে চৈতির মা বলে, তাহলে একবারিতে আশীর্বাদ ছেড়ে ফেলি, সেটাই বরং ভালো হয়। তবে আমার একটাই কথা, ওই মেয়েটা যেন আর কখনো এখানে না আসে, এমনকি অনুষ্ঠানে কোনো বাধা প্রয়োগ না করে। তখনই সাক্ষ্য বলে ওঠে, ঝিল ওমন মেয়ে নয়, ও খুব ভালো মেয়ে। ভালো মেয়ের কথা শুনে চৈতির মা বলে, বাবা, তোমার তো দেখছি মেয়েটার প্রতি অনেক শ্রদ্ধা ভক্তি। সাক্ষ্য বলে, যে ভালো তার ভালো বলতে যদি শ্রদ্ধা ভক্তি হয় তাহলে সেটাই। পরবর্তীতে চৈতির বাবা বলে, ওই মেয়েটা যদি এতই ভালো হয় তাহলে তুমি ওকে ডিভোর্স দিলে কেন? কেন তোমরা আলাদা হয়ে গেলে? সাক্ষ্য কিছু না বলে চুপচাপ বসে থাকে। তখন সাক্ষ্যর মা বলে, কোথায় ওই মেয়েটা আর কোথায় আমার ছেলে? ও তো একটা বস্তির মেয়ে, বস্তির মেয়ে কিভাবে এই বাড়ির বউ হয়? অপরদিকে সাক্ষ্যর কাকি বলে, আসলে ওই মেয়েটা সম্পর্কে আমরা একটা কথা শুনেছিলাম, ওর নাকি অন্য একটা ছেলের সাথে সম্পর্ক আছে। এদিকে চৈতি বলে, আমি যখন আজকে নার্সিংহোমে যেতেছিলাম তখনই দেখলাম একটা ভাঙা মোটরসাইকেল ওর বয়ফ্রেন্ডের পাশে বসে তাকে জড়িয়ে ধরে হাসতে হাসতে কোথায় যেন একটা গেল। তখন সাক্ষ্য বলে, ঝিল এখনই বেরিয়ে পড়েছে, আমি তো ওকে রেস্টে থাকতে বলেছিলাম। সাক্ষ্য এটাও বলে যে এই বিয়েতে আমার একটা শর্ত, যেন মিনু মাসি ও তার 2 মেয়ে আবার এই বাড়িতে কাজ ফিরে পায়, যেন আশীর্বাদের সমস্ত রান্না ওরা সবাই করে। এটা বলেই ঘরে চলে যায়। তখন সাক্ষ্যর বাবা মনে মনে বলে, তুই মেয়েটাকে আর কত কষ্ট দিতে চাস? 12 অভিমানে হয়ে উঠেছিস। তুই আমার ছেলে হয়ে আরও কষ্ট দিতে চাস ওকে? এটা আমি মানতে পারছি না। পরের সিনে আমরা দেখতে পাই, ঝিল রাস্তা দিয়ে হেঁটে যায়, তখনই সাক্ষ্য গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যেতে ঝিলকে এই বলে ডাকতে থাকে। কিন্তু ঝিল না দাঁড়িয়ে চুপচাপ হেঁটে চলে। তখন সাক্ষ্য গাড়ি থেকে নেমে বলে, আমি তোমাকে ডাকছি সেটা কানে যাচ্ছে না? ঝিল বলে, আমার একটা সুন্দর নাম আছে, আপনি সেই নাম না ধরে কেন এই বলে ডাকছেন? পরবর্তীতে সাক্ষ্য বলে, আমি তো তোমাকে রেস্টে থাকতে বলেছিলাম, তাহলে এত বয়ফ্রেন্ডের সাথে দেখা করার কি আছে? আর তোমার বয়ফ্রেন্ড কেন তোমাকে এত হাঁটায়? ভাঙা মোটরসাইকেল এখানে এনে নিয়ে যেতে পারে না? হয়তো মারপিট করে টাকা রোজগার করে। এসব কথা শুনে ঝিল বলে, আপনি আমার বয়ফ্রেন্ড নিয়ে কেন বললেন তো? এরপর সাক্ষ্য বলে, তুমি তোমার বয়ফ্রেন্ড নিয়ে জাহান্নামে যাও, তাতে আমার কিছু যায় আসে না। পরবর্তীতে সাক্ষ্য ঝিলের হাত কপালের দিকে তাকিয়ে বলে, হাতে শাখা পলা নেই, মাথায় সিঁদুর নেই, বাহ, সবকিছু উড়িয়ে দিয়েছ। তখন ঝিল বলে,
আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাহলে এসব রাখব কি জন্য? আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর সবকিছু আপনি শেষ করে দিয়েছেন। এখন আপনি আপনার গার্লফ্রেন্ড বউকে নিয়ে সুখে থাকুন। আর আপনার বিয়েটা কবে? সাক্ষ্য বলে, সেটা নিশ্চয়ই জানতে পারবে। তোমাকে নেমন্তন্ন করা হবে, আর তখনই বুঝিয়ে দেব আসল বউ কাকে বলে। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। পরবর্তী নাটকের আপডেটগুলো দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।